বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম। আজ 13ই আগস্ট, রোজ বৃহস্পতিবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের ক্লাসের পরিচালনায় আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনায় আছি আমি পদ্মা আহসান। ক্লাসের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় আমাদের রহিম পাঠান স্যার। ডাক্তার রহিম পাঠান স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোমিও শিক্ষা গ্রুপকে এবং বিশেষ ধন্যবাদ পদ্মা পারভিন ম্যামকে, যিনি বরাবরের মতো ক্লাসগুলাকে কন্টিনিউ করেন এবং ক্লাসগুলার দারুণ প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন। শুরু করতেছি পবিত্র কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ولا أنا عبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। শুরু করিতেছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে, যিনি সৃষ্টিকুলের মালিক। বলো হে কাফেরেরা, সত্যকারী অস্বীকারীরা, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদতকারী আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদতকারী করো। তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম এবং আমার জন্য আমার দিন ধর্ম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ স্যার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সাথে তর্জমার জন্য। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন, আমিন। সকলে মনোযোগ আকর্ষণ করছি। সবার ফোনের অডিও ভিডিও অপশনটি অনিচ্ছাকৃতভাবে যেন অন হয়ে না যায়, সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবার বলছি, মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায়, সেদিকটি সবাই খেয়াল রাখবেন। সম্মানিত ডক্টরসগণ, আরো একবার মনোযোগ আকর্ষণ করছি। আজকে আমাদের যিনি মূল আলোচক, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, অবশ্যই ব্যানারে দেখেছেন, আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন, এবং যিনি ক্লাসে থাকলে মনে হয় যেন আমাদের সবার মাথার উপরে একজন গার্জিয়ান বসে আছে, যেটা বিশেষ করে আমি খুব মানে অন্তর থেকে ফিল করি, সেই কথাটি আমি বলছি। আজকে আমাদের সেই অভিভাবক স্যারের ক্লাস। আমাদের স্যারের আলোচিত বিষয় ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিজিজ। তো যাই হোক, আমরা আজকে আমাদের মূল আলোচনার দিকে চলে যাব। আজকে আমাদের মূল আলোচক শ্রদ্ধেয় ডক্টর আব্দুল কাদের স্যার, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সেন্ট্রাল কমিটি। সকলকে অনুরোধ করছি আবারও মোবাইলের অডিও ভিডিও অপশনটি অফ রাখবেন, এবং স্যারকে অনুরোধ করছি স্যারের ক্লাসটি শুরু করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিজিজ। তো এই মানসিক রোগ সম্বন্ধে আমরা মোটামুটি যেভাবে একটা প্রচলন আছে বা যা আছে সবকিছুই আমাদের অনেকগুলো জানার, কিন্তু একটু ব্যতিক্রম, একটু বিশ্লেষণধর্মী আলোচনা করার ইচ্ছা পোষণ করছি এই বিষয়টার উপরে। এই বিষয়টাতে একটা বিষয় হলো যে আমরা শুধু ওষুধ দিব পাগল দেখলে আর সে ভালো হয়ে যাবে, এরকম গল্প এরকম নয়। এখানে একটু গভীর চিন্তা ভাবনার বিষয় আছে। আমরা যদি প্রথমে কিছু শব্দের সাথে পরিচিত হই তাহলে আমরা বুঝতে পারবো। আমি প্রায় আলোচনার প্রথমে কয়েকটা শব্দ যেগুলো আমাদের
চিকিৎসা বিজ্ঞানে একটু বুঝার ব্যাপার থাকে, তাতে করে পার্থক্যটুকু বোঝা যায়। যেমন অ্যাংজাইটি, উদ্বেগ, এই কথাটা বললে আমরা কি বুঝতে পারি? যে এটা হলো যে অহেতুক কোনো চিন্তা ভাবনা করা, বেশ একটা অস্থিরতা থাকা, ক্লান্তি বোধ করা, এতে করে ঘুম কমে যায়, বুক ধড়ফড় করে, নানাবিধ দুর্বলতা দেখা দেয়। এটা এইরকম অবস্থাটাকে আমরা অ্যাংজাইটি বলি। তারপরে যদি আরেকটা শব্দ দেখি যে ডিলিউশন, এটা হলো একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। যেমন কেউ যদি ধারণাটা এরকম করে যা বাস্তবের সাথে কোনোই মিল নেই। যেমন একজন লোক মৃত ব্যক্তির সাথে কথা বলা, তারপরে সে বলে যে আমার তো স্বপ্ন যা দেখি তা বাস্তবায়িত হয়ে যায়, এই জাতীয় কিছু যা অবাস্তব। এই ধরনের ভ্রান্ত ধারণাকে ডিলিউশন শব্দ দিয়ে বোঝা যায়। আরেকটা হলো যে সিজোফ্রেনিয়া। আজকের চিকিৎসার সাথে আমাদের এই শব্দগুলো ঘনিষ্ঠভাবে জড়িত, সেজন্য বলতে চাইতেছি যে সিজোফ্রেনিয়ার একটা গুরুতর মানসিক একটা রোগ। এটা অনুভূতি, চিন্তার বিকৃতি ঘটায় এবং এতে করে আচরণের একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখা যায় এবং ডিমেনশিয়া বা স্মৃতি লোপ পায় এতে করে। আরো বিস্তারিত আছে, আমরা পরে একটু যাচ্ছি। তারপর আরেকটা শব্দ আছে যে হেলুনিয়েশন। যেমন এটা দিয়ে আমরা কিছু কিছু শব্দ অর্থ বুঝি, যে সেটা হলো যে অদৃশ্য কিছু দেখা বা কিছু শোনা। যেমন একটা গায়েবী আওয়াজ হইলো, এরকম একটা কথা বলে যে আমি যেন একটা অদৃশ্য থেকে কিছু শুনতে পাচ্ছি, এরকম। এখানে আসলে মূলত মস্তিষ্কের যে রাসায়নিক যে গঠন, এই গঠনে বিকৃত হলে এই ঘটনাটা ঘটে। আরো কিছু শব্দ আছে, যেমন ওসিডি। ওসিডি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা বলতে আমরা বুঝি যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় বা ভীতিজনক কোনো চিন্তা, এটা তার মধ্যে চলে আসে, এটা বারবার আসে। এটা রোগীর জিনগত দোষ থেকে বা বংশগত দোষ থেকে বা স্নায়বিক অবস্থা থেকে বা বিভিন্ন অপকর্ম থেকে এই চিন্তা চেতনাটা বারবার ঘুরে ফিরে আসে। আরেকটা শব্দ হলো পিটিএসডি, পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার। এটার অর্থটা হলো এরকম যে মানসিক আঘাতের পরবর্তী যে মানসিক চাপ, মানে মানসিক আঘাতের পরবর্তী মানসিক চাপজনিত রোগ। এতে করে দেখা যায় কি যে কোনো একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখলো বা কোনো একটা ঘটনা ঘটলো বা কোনো অপকর্ম দেখলো, সন্ত্রাসের ইয়াতে পড়লো বা কোথাও কোনো এত ভীতিস্কর কোনো ঘটনা যে স্মৃতিটা মনে হলে সে শিহরিয়া ওঠে, তখন তার ঘুম হয় না, আচরণের পরিবর্তন এসে পড়ে, তারপরে তার নানান জাতীয় অবস্থার তৈরি হয়। এতে করে আবারও তারও স্মৃতি ভ্রম হয়ে যায়, নিজের উপর সে নিয়ন্ত্রণ হারায় ফেলে। এই জিনিসটাকে বলা হয় পিটিএসডি। আচ্ছা, আমরা আর দুই একটা সহজ শব্দ বলবো। একটা হলো ডিপ্রেশন। এটা আমরা জানি সবাই যে বিষণ্ণতা, হতাশায় ভুগে, চিন্তা করে, অনুভূতি, দৈনন্দিন কাজকর্ম যা করে, এই কাজকর্মের সাথে তার খাবার, খাদ্য, চাল চলন, আহার বিহার, সামাজিক অবস্থা, এগুলি কোনোটারই সে ভারসাম্য রাখতে পারে না। তার হরমোনাল যে ডিসঅর্ডার গুলো থাকে, এই সমস্ত প্রভাবে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে এই অবস্থাটা তৈরি হয়। এগুলো আমাদের প্রচলিত কথা। আর আমরা হোমিওপ্যাথি চিকিৎসকগণ আমরা আরো দুইটা শব্দের সাথে পরিচয় হইব, সেটা হলো যে আত্মা। আত্মাটা কি জিনিস? আত্মাটা হলো একটা অজড় অশরীরিক শক্তি, যার সাথে সুখ দুঃখ অনুভব, ইহকাল পরকাল
কবর, হাসর, বিচার, এই বিশ্বাসগুলো জড়িত থাকে। এই আত্মার কোনো বিনাশ নাই। এটা হলো এমন একটা শক্তি, এটা কোথার থেকে জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত, বিচার কাল পর্যন্ত যে তার পরিবর্তন, শক্তির যে পরিবর্তন, শুধু সেটাই ঘটে। এটার নাম হলো আত্মা। আর শরীরটা কি? শরীরটা আমাদের দেহটা হলো যে এটাও অজড়। এইখানে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো যে দেহ যে অজড়, এর তো কোনো বুধ শক্তি নাই। এই অজড় দেহটা জীবনী শক্তি দ্বারা পরিচালিত হয়। এই জীবনী শক্তিটা অজড়, অতীন্দ্রিয়, অশরীরিক শক্তি। তাহলে এই কথাটুকু বলার কারণটা হলো যে এই অজড় পদার্থটা হলো দেহ, আর আত্মা হলো একটা শক্তি। শক্তির রূপান্তর ঘটে কিন্তু ধ্বংস নাই। আর জড় ধ্বংস হলে এটা ধ্বংস হয়ে যায়। কিন্তু এইখানে আমাদের একটা বিষয় পরিষ্কারভাবে খেয়াল করা উচিত, সেটা হলো যে এই অজড় পদার্থ যা পৃথিবীতে আছে, এই অজড় পদার্থের মধ্যে যে অসংখ্য ক্ষমতা আছে, এটা হ্যানিম্যান কিভাবে বুঝলেন? যে উনি যেহেতু রসায়নবিদ ছিলেন, উনি দেখলেন যে এই জড় পদার্থকে বিশ্লেষণ করতে করতে, সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশে বিভক্ত করতে করতে যখন এমন একটা স্তরে চলে যায়, যে স্তরে পদার্থের আণবিক ক্ষমতা হারিয়ে ফেলে এবং সেখানে তার মধ্যে শক্তি সঞ্চালিত হয়, এই সঞ্চালিত শক্তি কে বিভাজন করে হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুত হয়। দেখুন, পাথর দেখলে কেউ বুঝবে না এটার মধ্যে আগুন আছে। পাথরে পাথরে ঘর্ষণ করলে এটার আগুন সৃষ্টি হয়, এটা তো বাস্তব। তো বস্তুকে অসংখ্য স্তরে বিভাজন করলে তো সেখানে কি হবে? তার গতি সঞ্চারিত হবে এবং সেখান থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুত হয়। সম্মানিত উপস্থিতি, আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ঔষধের মধ্যে এই জড় পদার্থের মধ্যে যে গুণাগুণগুলো আছে, আত্মার সাথে, জীবনী শক্তির সাথে সাদৃশ্য করে তারপরে আমরা চিকিৎসা করি, এই কথাটা বলার জন্যই বললাম। তা আসলে প্রচলিত যে মানসিক ব্যাধি আর হোমিওপ্যাথিক মানসিক ব্যাধির মধ্যে পার্থক্য আছে, এটাও বুঝতে হবে। প্রচলিত মানসিক ব্যাধি, এই যে আগে যে আলোচনাগুলি করলাম, এই কথাগুলোর উপর নির্ভর করে অ্যাংজাইটি, হেলোনিয়াস, তারপরে আছে ডিলিউশন, তারপরে আছে সিজোফ্রেনিয়া, এই সিপিডি, পিটিএসডি এবং ডিপ্রেশন, এগুলোকে কারণ হিসাবে বিবেচনা করা হয়। আর এই কয়েকটা শব্দের ভিতরেই প্রচলিত যে ধরনের মানসিক ব্যাধি আছে সেটাকে বিবেচনা করে পাগল, তাকে টাইটেল দেওয়া হয়ে যায় যে সে পাগল হয়ে গেছে, তার মানসিক বিকৃতি ঘটছে, এরকম বলা হয়। কিসের কারণে? যে তার মধ্যে বেশ ডিপ্রেশন ছিল, অদৃশ্য বস্তু তার মধ্যে আচর করছিল, জিন ভূত এরকম কিছু ভ্রান্ত ধারণা তাদের মধ্যে কাজ করে। এর মধ্যে আছে কিছু পারিবারিক, সামাজিক, তারপরে রাষ্ট্রীয় পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ, দুর্ঘটনা, এই সমস্ত অনেকগুলো কারণ মনের বিকৃতি ঘটায়। এটা হলো প্রচলিত মানসিক ব্যাধির কারণ। কিন্তু হোমিওপ্যাথিতে তার চিন্তা মোটেও হয় না। হোমিওপ্যাথিতে চিন্তাটা কি? এই চিন্তাটুকু করার জন্যই আজকের আলোচনাটা, যে হোমিওপ্যাথিতে আমরা মানসিক রোগকে চিনব, তাহলে ওই কথাগুলোকে আমরা বাদ দিব না, কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে মানসিক রোগ কোনগুলো, এগুলো আমরা এখন দেখব। এই মানসিক রোগগুলোর মূল কারণ হলো মায়াজম। তো মায়াজম হলে আমরা জানি দুই রকম মায়াজম, একটা অচির, একটা চির। অচির রোগের কারণে কি হয় না? মানসিক রোগ তৈরি হয় না।
এই অচির রোগটা বিনা কারণে ভালো হয়ে যেতে পারে, বিনা ওষুধে ভালো হতে পারে, রোগীর মৃত্যু হতে পারে, অল্প সময় স্থায়ী হয়, ইত্যাদি হলো তার বৈশিষ্ট্য। আর চিররোগের বৈশিষ্ট্য এটা হলো এমন একটা অবস্থা যেটা বিনা চিকিৎসায় ভালো হবে না, এবং তার সদৃশ্য ঔষধ ছাড়াও সে ভালো হবে না। এই যদি হয় তাহলে এইখান থেকে আমাদের যে চিররোগ বীজ থেকে যে মানসিকতা তৈরি হয়, এটাই আমাদের আলোচনার বিষয়। এবং এই চিররোগের থেকে মানসিক রোগের যে তৈরি হয়, এটা আমরা দেখব কিভাবে। একটা চিররোগ আমরা জানি তিনটা: সুরা, সাইকোসিস, সিফিলিস বা টিউবারকুলার দোষ আছে। এখানে এই মিশ্র মায়াজমের মধ্যে আমরা জানি যে সুরা সাইকোসিস মিলে কনজামশন হয় বা চাপ তৈরি হয়, এতে করে রিকেট, ট্রুমা, ম্যারাসমাস এই জিনিসগুলো উৎপন্ন হয়। এইখানে কোনো মানসিক স্তরে এরকম ভাবে প্রভাব খাটে না। কিন্তু সুরার সাথে যখন সিফিলিস যুক্ত হয়, সুরার সাথে সিফিলিস যুক্ত হলে সেইখানে কি ঘটনা ঘটে, সেই স্তর থেকে কিভাবে মানসিক রোগের অবস্থাটা তৈরি হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আবার রিপিট করব কথাটা। সেটা হলো সূরার সাথে সিফিলিস মিললে সেখানে যে নামটা হয়, এটার নাম হইল সিউডো সূরা, অর্থাৎ পরিবর্তিত সূরা। এবং সিফিলিসের পরিবর্তিত একটা রূপ হইল সিউডো সূরা। এটাকে আমি আবার বলছি, সূরার সাথে যখন সিফিলিস, সূরার যে বৈশিষ্ট্য আমরা জানি, অনেক বৈশিষ্ট্য: কুমননশীলতা, কুকার্য, কুকর্ম, কুচিন্তা, যত মানে কু অভ্যাস আছে সবগুলো, কুকর্ম আছে সবগুলোকে আমরা বলি সূরা বা আদি রোগ বীজ। তার থেকে সমস্ত কিছু তৈরি হয়। তার সাথে যখন সিফিলিস অর্থাৎ ধ্বংসাত্মক কিছু কি হয়, ধ্বংসাত্মক কিছু সম্মিলিত হয়, ওই অবস্থাটার নাম হলো সিউডো সূরা। এই সিউডো সূরা কি হয়, এটা নামটা সিউডো সূরা হলো যে, এটা বলতে কি বুঝি, সেটা হলো যে পরিবর্তিত এমন একটি অবস্থা যার মধ্য দিয়া কয়েকটা জিনিস তৈরি হয়। একটা হলো কি, যেমন স্ক্রুফিউলা। তো স্ক্রুফিউলা বললে আমরা কি বুঝি? এই স্ক্রুফিউলাটা হলো যে আমাদের ঘাড়ের যে লসিকা গ্রন্থি এগুলো আছে, এখানে কি হয়, ফুলে। এই ফুলার যে অবস্থাটা, এটাকে সূরা এবং সিফিলিস এখানে আইসা কি করে, এই গ্রন্থিগুলো ফুলায় বা অনেকগুলো তৈরি হয়। তো এই বীজটা কোথার থেকে আসলো, আমি আবার বলছি, সূরা এবং সিফিলিসের সম্মিলিত অবস্থায়, যার নাম সিউডো সূরা বা সূরা সিফিলিসের পরিবর্তিত একটা রূপ। এই সম্বন্ধে ডাক্তার এইচ অ্যালেন তার বইয়ে বিস্তারিত একটা ঘটনা আছে, অনেকগুলো বর্ণনাও আছে, এতগুলো না আমরা সেখানে যাব, যে তার এটা টিউবারকুলার দোষ বা লিম্ফ নোড তৈরি করে। এই লিম্ফ নোডগুলোই কি আমরা কি বলি, টিউবারকুলার বা টিবি বলি বা ক্ষয় বলি। এই ক্ষয় থেকেই শুরু হয় ডায়াবেটিস। এই ডায়াবেটিসের স্তর থেকে চলে আসে মানসিক রোগ। দেখেন, ডায়াবেটিস নির্ধারিত এমন একটা কিছু রোগ না। এখানে আমরা সাইকোসিসের কোনো অবস্থা নাই, আমাদের আছে কি, সূরা এবং সিফিলিসের প্রভাব। এবং এই প্রভাবটা এত মারাত্মক, কোথার থেকে চলে আসলো, সূরা সিফিলিসের সম্মিলিত অবস্থা, সেটার থেকে আসলো সিউডো সূরা। সিউডো সূরাটা হলো এমন একটি পরিবর্তিত রূপ যার থেকে স্ক্রুফিউলা বা লিম্ফ নোড তৈরি হয় বা টিউবারকুলার দুষ্প্রাপ্ত হয় বা একটা অবস্থা তৈরি হয়, ক্ষয়প্রাপ্তের অবস্থা, যেটা টিউবারকুলার। এই ক্ষয়প্রাপ্ত অবস্থাটা এই যেমন আমরা দেখি, সেখানে আরেকটা নাম দেওয়া হয় ডায়াবেটিস। তারপরের স্তরকে আমরা বলবো যে ওই সমস্ত অবস্থা রোগপ্রাপ্ত হইতে হইতে ধ্বংসাত্মক অবস্থায় চলে যাওয়ার পর সেখানে যায় মানসিক
রূপ তৈরি হয়। তাহলে আমরা তফাৎটুকু বুঝতে পারলাম। তফাৎটুকু কি জিনিস? যে সাধারণত প্রচলিত, এটা এলোপ্যাথি বলেন, আয়ুর্বেদিক বলেন, অন্যান্য চিকিৎসা পদ্ধতি যাই বলেন, একদম সাধারণ মানুষের থেকে ধারণা করে সেখানেও বলেন যে সাধারণ মানুষ মনে করে যে মানুষের আচরণ খারাপ হয়ে গেলে, দুষ্টামি করলে, উলঙ্গ হয়ে গেলে, নাচানাচি করলে, অসৎ আচরণ করলে তাকে পাগল বলি বা মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে এরকম বলি। কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে কি আসে যে না, এটা জিনগত, বংশগত, পূর্ব থেকে শুরু করে কোথার থেকে আসছিল, যে সিফিলিটিক মায়াজমের যে ধ্বংসাত্মক যে অবস্থা, সেটার সাথে যখন সুরিক দোষ অর্থাৎ সুরার সাথে সিফিলিসের সমাহারে এই জিনিসটা হয়, এবং ওখান থেকে আস্তে আস্তে সিউডোসুরা, স্কোপিওলা, টিউবারকুলার, ডায়াবেটিস, তার পরবর্তী স্তর হলো মানসিক রোগ। তো আমরা এই মিশ্র মায়াজমের এই ঘটনাটা, আরো অন্যান্যগুলো আছে, সুরা, সাইকোসিস, সিফিলিস মিলে আরো জটিল জটিল রোগ হয় বা সুপ্ত থাকে, অন্যান্য অবস্থাগুলো আছে। মিশ্র মায়াজমের বৈশিষ্ট্য অনেকগুলো। তা আমরা শুধু মানসিক রোগের দিকে যাব। মানসিক রোগের দিকে যাইতে গেলে আমরা ইতিপূর্বে যে শব্দগুলো আলোচনা করলাম, এই আলোচনার সাথে অবশ্যই পার্থক্যগুলো বুঝে আসছে। সেটা কি ছিল? যে প্রচলিত অবস্থার সাথে, যেমন একটা পত্রিকায় দেখলাম একটা ছাত্র কি করলো, পরীক্ষার রেজাল্ট হওয়ার আগে সে কি করলো, আত্মহত্যা করলো। কেন? তার মা শুধু বলতেছে তোর রেজাল্ট ভালো হবে না, তোর এত খাওয়ায় পড়ায় লাভ হবে কি, দেখবে এই মুখেই পায়ে ফেলাইব গোল্ডেন, তোর দ্বারা কিছু হইব না, তুই আসলে কি পারবি? এরকম যখন খোঁটাখাটি দিছে, তখন রেজাল্টটা ওঠে দিন সে আত্মহত্যা করলো। তার মনে এই যে আঘাত লাগা, এই যে মনে কষ্ট লাগা, সেদিন এখানে দেখা গেল কি যে আঘাতটা কোথায় লেগেছে? মনে। এই মনের বিকৃতিটা আসছে এবং সে আত্মহত্যা করছে। কিন্তু এখানে তার মধ্যে কি প্রভাব ছিল ওইটা তলায় দেখতে হবে। এখন কেউ যদি বলে যে সে দুশ্চিন্তা করে, মার খুঁটা খেয়ে, মার থেকে এই কথাগুলো প্রাপ্ত হইয়া সে কি করলো, তার অবস্থাটা এইরকম দাঁড়াইলো যে সে আত্মহত্যা করলো। কিন্তু মার এই কটূক্তিটা তার প্রথম কোথায় লাগছে? মনে। মনে লাগার পরে কি দাঁড়াইলো, যে তার মনে খুব আঘাত লাগছে। তারপরে সে কান্নাকাটি করছে, শরীরে তার কম্পন শুরু হয়ে গেল। এই কথাগুলো তার মানে তার বুধ শক্তি, ইচ্ছা শক্তি, কল্পনা শক্তি সবগুলো তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। বাহিরে চলে যাওয়ার পর সে কি চিন্তা করলো, যে তার এখন আত্মহত্যা করবে। কারণ তার তখন আর কোনো নিজের প্রতি বিশ্বাস বা নিয়ন্ত্রণ সে রাখতে পারে নাই। তার মনের কষ্টটা ছিল এরকম। এটাকে মানসিক ব্যাধি বলে। তো এরকম খুঁটা তো অন্যান্য বাচ্চাদেরকে অহরহ দেয়, হাজারো হাজারো বাচ্চারা দেয়। ওইগুলিতে আত্মহত্যা করলো না, সে কেন করলো? এইখানে আসে যে বংশগত, যে যদি সিফিলিটিক এবং শরিক দোষের সমাহার ঘটে, অর্থাৎ পরিবর্তিত রূপ সিউডোসুরা প্রাপ্ত হয় বা ওই জাতীয় ইতিহাস থাকে, তখনই মাত্র সে আত্মহত্যা করতে পারে। আমাদেরকে সেই গুড়া থেকে বিবেচনা করে যদি আমরা ঔষধ সুনির্বাচন করি, তাহলে আমরা মানসিক রোগের চিকিৎসা করতে পারবো। আমি জানি না কতটুকু কি বলতে চাচ্ছি। একটা ছোট গল্প বলি। আমি ঢাকায় যখন লেখাপড়া করি, আমাদের এই একজন কি বলে জিএস, সে ডাইনিং এ গিয়া একটা ছাত্রকে বলল, কি মজা করে খাইতেছো দেখা যা, আজকে কি ভালো খাবার হইলো নাকি? তখন ও করছে কি, তারে আমি বলে ফেলি কথাটা, যে ভাষাটা ব্যবহার করছিল, তো এখানে দাঁড়ায় বাপ দুইটামি করবে না। তখন এই জিএস, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত শান্ত একটা ছেলে, আমাদেরই সাথী, তার অনেক গুণ। সে করছে কি, ডাইনিং রুম থেকে একটা দাও নিয়ে আইসা তারে কূপ মারতে গেল, এবার মারতে গেল। আচ্ছা, এই আচরণটা কি কারণে হলো? এটা বাস্তব একটা কথা।
আমরা বেশ কিছু জনে, আমি নামাজ পড়তেছিলাম পাশে, ওইখান থেকে দৌড়ে আসছে, ওনারা দৌড়াদৌড়ি লাগছে, পরে তারে ধইরা রাখতে পারে না, এইরকম শক্তি। পরে তার বিচার হইলো, বিচারে কি হইলো জানেন? যে তাকে ক্ষমতা ছাড়তে হবে, তারপরে তাকে মাপ চাইতে হবে, তারপরে সে কেন হাতে দা নিল। তখন সে কেঁদে কেঁদে বলছিল যে দেখেন, আমি জন্মিবার 2 মাস আগে আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আমি দেখি নাই, আমি এতটুকু আহত হয়েছি, আমার দিক বিদিক হিসাব নাই, আমার তখন মাথা ঠিক ছিল না যে আমার বাবার নামে সে বকাটা দিল, সে সহ্য করতে পারেনি, সেজন্য সে এরকম। তখন দেখা গেল কি, বিচার যারা করলো, কারো চোখে পানি আসছে, কারো চোখে আসছে, আবার কেউ কেউ খুশি হয়েছে যে না, তাকে ছাড়াই আমি ক্ষমতায় যাব। এই ধরনের বৈচিত্র্য একটা অবস্থা তৈরি হয়েছিল, একটা আবেগময় অবস্থা ছিল। সে শুধু সাধারণ একটা কথা বলছে, একজন বন্ধুকে তো একজন বলে, কিরে তুই মজা করে খাইতেছিস, তো ও উত্তরটা দিল ওই রকম মজা করে নয়, বিরক্তির ছুটে। ওই কথা থেকেই একটা সাধারণ কথা, বা অনেক সময় হয় কি, এই কটূক্তিগুলো, মনের আঘাতগুলো আমরা বিবেচনা করি। আপনারা জানেন যে সালফারে কি করে, শুধু পরের দোষ ধরে, সব সময় পরের ছিদ্র খুঁজে বেড়ায়। সে কি করে এমনভাবে পরের দোষ খুঁজতে খুঁজতে দেখা গেল যে সে সব সময় তার একটা অবস্থা খুঁজতে থাকে, খুঁজা তাকে কষ্ট দেয়। তাকে কষ্ট দেওয়াই শুধু সান্ত্বনা, তাকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে ছাড়ে, এরকম অবস্থায় নিয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মানসিক ব্যাধি দেখলাম যে উৎপত্তি হয় মন থেকে। মন থেকে যখন উৎপত্তি হয়, তখন সে ছড়ায় কোথায়? তার দেহে এবং পরবর্তীতে তার আচরণে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি করি, হোমিওপ্যাথিতে আমরা যে মানসিক রোগগুলি শ্রেণী বিভাগ করি, সেটা হলো আমরা 4 ভাগে ভাগ করে থাকি সাধারণত। আমি একটা পরিসংখ্যানে দেখলাম যে প্রায় 200 রকমের মানসিক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে অনেক 1952 সাল থেকে অনেক বড় পরিসংখ্যান, একটা বিশাল পরিসংখ্যান। এবং মানসিক রোগের যে বাংলাদেশের পরিসংখ্যান, এটা হলো যে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি রোগী হইল মানসিক ব্যাধি কোনো না কোনো ভাবে। যেমন ধরেন ছেলে মেয়ে, মা বাবা, সংসার পরিজন, সামাজিক রাষ্ট্র, সব জায়গায় হিংসা, প্রতিহিংসা, লোভ, লালসা, ক্ষমতার লড়াই, ত্রাস, যুদ্ধ বিগ্রহ, পৃথিবীতে সবগুলো অঘটনের সমাহার আছেই। এবং তার দ্বারা মনের বিকৃতি হয়। যেমন ধরেন একটা ছোট বাচ্চা গুসা করে ভাত খেলো না, একটা যুবক ছেলে সে কাজকর্ম করে না, আর একটা ছেলে নেশা করে। আমরা শুধু নেশাকেই মানসিক রোগী বলি তা নয়, নেশা একটা কারণ হতে পারে, অনেক কারণ মানসিক রোগীর। আমাদের হোমিওপ্যাথিতে সেগুলিকে কি করতে হয়, খুঁটে খুঁটে দেখে খুঁজে বের করে তারপরে চিকিৎসা করতে হয়। যেমন আমরা কি বলি যে দৈহিক রোগজনিত মানসিক ব্যাধি, যেমন ফুসফুসে পুজ হলো, বা দেহ হইলো যৌনাচারে, অত্যাচারে, তারপরে নিষ্পেষণ হইতে হইতে তার মধ্যে কি দেখা দিল, মানসিক বিকৃতি আসলো। আসার পরে সে তার দৈহিক ভাবে সে দুর্বল হয়ে গেল। দুর্বল হইতে হইতে কি দাঁড়ায়, যে তার ঘুম নাই, তার দিন দিন শারীরিক ক্ষমতা, কার্যক্ষমতা, সামাজিক অবস্থা, এগুলো সে হারায় ফেলল। এইটাকে বলা হয় দৈহিক রোগজনিত মানসিক ব্যাধি। আবার আছে যে আবেগময় আবেগ, যেমন আমি প্রায় একটা কথা বলে থাকি, আগে ছিল দেশে, এখন একটু কমছে মনে হয়, যে এত বছর সন্তানকে লালন পালন করা হইলো, এই লালন পালন করার পরে মেয়েটা কোর্টে যায় বলে যে ওই ছেলে আমার সব কিছু, তুমি আমার বাবা না, তুমি আমার মা না। কোর্টে যায়, কোর্ট ম্যারেজ করে। তো এখন সে এখানে কি আবেগে সে ওখানে চলে গেল, এই যে 2-4 দিন এইখানে ওইখানে ঘুরলো ফিরলো, তারপরে কোর্টে হাজির হইলো, বিভিন্নভাবে সে রোগাক্রান্ত হইতে হইতে দীর্ঘদিনের মানসিক চাপ ভুগতে ভুগতে আবেগ বিনিময় হয়ে যখন নাকি কি হয়, এই কোর্ট ম্যারেজ হয়, যখন আবার বিচ্ছেদ হয়। আমরা জানি যে প্রেম বিচ্ছেদ, বিভিন্ন প্রেম বিচ্ছেদের ওষুধ তো আমরা সবাই মোটামুটি
এগুলো জানি। তো এটা কি হলো, আবেগময় অবস্থা থেকে তৈরি হলো। ইগনেশিয়ার কথাই তো মনে হয় সবার কাছে। তারপরে কিছু আছে কুঅভ্যাস। কুঅভ্যাস তো এখন আধুনিক যুগে যদিও বই পুস্তকে আসে নাই, এক মোবাইল, নেকের জিনিস দেখা, তারপরে খারাপ কিছু পড়া, দৃশ্য দেখা, তারপরে তাদের যে ব্যক্তিগত অবস্থা আছে তার থেকে সরে যাওয়া, এইভাবে যখন নাকি কুঅভ্যাসগুলো, খাবার চলাফেরা সব অনিয়মিত হয়, তখন ধীরে 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 তার মধ্যে কুঅভ্যাসজনিত মানসিক রোগ তৈরি হয়। আরেকটা বিষয় আছে যে অপ্রত্যাশিত। অপ্রত্যাশিতটা কীরকম, যে আমি চিন্তা করি নাই আমার একটা দুঃসংবাদ আসবে, আমি চিন্তা করি না একটা সুসংবাদ আসবে, হঠাৎ করে যখন এসেই যায় তখন যে বিপর্যয়টা ঘটে। যেমন দুই বান্ধবী অনেক দিন পরে দেখা হয়েছে, একজনের কোলে হইলো বাচ্চা, আরেকজনের হইলো পানির কলস। দুইজন দেখা হওয়ার পরে খুব জোরে হাসাহাসি করতেছে। এখানে খুব আনন্দের একটা অবস্থা, যে অনেক দিন পরে দুই বান্ধবী দেখা। একজন যে হাসি দিছে আর তো হা করছে, যে আর তো সে মুখ খাটো করতে পারে না, এখন হা করে আছে। তাহলে সেখানে আনন্দটা এমন প্রচন্ড ছিল যে হা করছে যে আর খাটো করতে পারে না। এটা একটা বাস্তব ঘটনা। তখন বেশ দূরে একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হইলো। নেওয়ার পরে উনি কি করলেন, ওনার পাশে একটা কামারের ঘর যেখানে লোহা গরম করত, উনি করলেন কি, লোহা একটা চিমটি দিয়া এনে খুব দ্রুত তার মুখের কাছে নিয়ে যখন যাইতেছে তখন সে জুড়ে হা করাটা বন্ধ করে দিল। এটা একটা অপ্রত্যাশিত একটা ঘটনা। এই যদি হয় ঘটনা, তারপরে দেখা গেল যে বিদেশ থেকে ছেলে পেলেদের যখন মৃত্যু সংবাদ আসে, যখন দুঃসংবাদ আসে, এইরকম ঘটনায় কি হয়, মানুষ অপ্রত্যাশিত অবস্থা থেকে যখন তার শুরু হয়, এমনটা কাম্য নয়। এই ঘটনা থেকে কি দাঁড়ায়, সে ধীরে 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 দীর্ঘদিন সুখে সুখে ভুগতে ভুগতে সে মানসিক কি করে না, খাবার, গোসল, পরিবার পরিজনের দেখাশোনা, তারপরে সমস্ত দৈনন্দিন কাজকর্ম সুশৃঙ্খলভাবে সে আর করতে পারে না। তখন আমরা এই জিনিসগুলি খুঁজতে চেষ্টা করি, এটা কি দৈহিক রোগের কারণে, আবেগ বিকৃত হওয়ার কারণে, না কুঅভ্যাসকরণের কারণে, না অপ্রত্যাশিত হওয়ার কারণে। তাহলে দেখেন, প্রচলিত যেভাবে রোগের, মানসিক রোগের চিন্তা করা হয়, হোমিওপ্যাথি চিকিৎসাতে কি এরকম? অবশ্যই পার্থক্য। এই পার্থক্যগুলো কীরকম, একেবারে যদি বলি এইভাবে যে আকাশ পাতাল, ধারণাটাই উল্টা। এই যে মনের কষ্ট কেন আসে, এই কেন আসাটাই হলো হোমিওপ্যাথির দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে মানে মানসিক রোগের চিন্তা করা হয়। তো এই মনের বিকৃতি থেকেই যখন অঙ্গ মানে বা মিশ্রমায়োজন থেকে যখন রোগটা তৈরি হয়, তখন কিছু লক্ষণ দেখা দেয়। মনের বিকৃতি হইলে আমরা যে সমস্ত লক্ষণ দেখে দেখে, মনের বিকৃত অবস্থাগুলো দেখে দেখে আমরা মানসিক রোগীকে চিনব, কিছু লক্ষণ দেখা দেয়। অন্যান্য চিকিৎসাতেও তাই দেখা দেয়, আমাদেরগুলো দেখা দেয়, কিন্তু এইখানেও দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। যেমন আমাদেরকে, আমরা হিসাব করি কিভাবে, একজন লোক বলতেছে যে আমার মোটেও ভালো লাগে না। তো ভালো লাগে না এই কথাই তো সীমিত না, সে আরও কিছু, এই ভালো না লাগার পিছনে অনেকগুলো ঘটনা আছে। যেমন এতে করে কি দাঁড়ায়, সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, গোসল করে না, ঘুম নাই, বিরক্ত বোধ করে, মানুষের সাথে মিশে না, এবং তার কোনো মানে উল্টাপাল্টা কথা বলে, ভিড় করে, এই জাতীয় কিছু অবস্থা তার মধ্যে তৈরি হয়। নিজের খুবই অসহায় মনে করে, তার কিছু ভুল ধারণা থাকে, ভ্রান্ত বিশ্বাস থাকে যে সমাজে আর সে চলতে পারবে না, অন্যের আর অনেক কিছু আছে, আমি এটা পারি না। তার মধ্যে অনেকগুলো সন্দেহ তৈরি হয়
রাগ তৈয়ার হয়, স্মৃতি লোপ পায়, নানান দুশ্চিন্তায় ভুগে, সে নানান অঙ্গভঙ্গি করে, অসদাচরণ করে, এগুলো করে তার মনের বিকৃত লক্ষণগুলো প্রকাশ করে। তার মনের বিকৃত লক্ষণগুলো বিভিন্ন আচরণের মাধ্যমে, মানে তার যে রিয়েল পার্সোনালিটি ছিল, যেমন পার্সোনালিটির সংজ্ঞায় আমরা কি জানি, যে পার্সোনালিটি ইজ দ্যাট হোয়াট এ ম্যান রিয়েলি ইজ। এই যে রিয়েল ম্যান, এই রিয়েল ম্যান থেকে সে সরে যায়। আচ্ছা, এবার আসুন তো, এই যে রিয়েল কেস, মানে রিয়েল ডিফর্মিটিস, এই রিয়েল ডিফর্মিটিসটা হোমিওপ্যাথি চিকিৎসক অনুভব করতে পারে। কেন? তার আচরণের মাধ্যমে। কিন্তু এটা কোনো পরীক্ষা দিয়ে কি পাওয়া যায়? পরীক্ষা দিয়া এর কোনোটাই পাওয়া যায় না। আর এই সমস্ত কথার মধ্যে একটা কথা, আবারও বলি, সমস্ত কথাগুলোর মধ্যে একটা কথা, আপনি যখন ল্যাকেসিস পরীক্ষা করেন, ল্যাকেসিসের পরীক্ষায় যদি সে সাপের বিষ, সে ভয়ঙ্কর থাকে, হিংসুটে থাকে, তার নিদ্রা হয় না, তার মানে সাপের যেরকম প্রচণ্ডতা, ক্ষিপ্রতা, হিংসা, এই জাতীয় কিছু আছে, তো একটা মানুষের মধ্যে তার চরিত্র তৈরি হয়। এখন সেই সামান্য সাপের বিষ থেকে স্থূলমাত্রায় ফার্মাকোপিয়ার নিয়মে অবশ্য খাইয়া যখন তার চরিত্রের মধ্যে ওই রকম আচরণ প্রকাশ পায়, যে এই লোকটা কি করলো, পাগল হওয়ার পরে সে দেখা গেল কি শুইতে গেছে, শুইলে লাপ দিয়ে হঠাৎ করে উঠে যায়, ভাত টাত খায় শুইছে আর এমনি উঠে যায়। কেন উঠে যায়? তার মনে হয় যে দম বন্ধ হয়ে আসে, এখনই মারা যাবে। তো এটা কেন তৈরি হলো? তো এই চরিত্রটা কার সাথে মিলে? দেখা গেল যে ওই যে আমাদের লেগেসিসের পরীক্ষাকালে দেখা গেল যে এই চরিত্রটা ছিল, পরীক্ষাকালে এই লক্ষণ প্রকাশ পাইছিল, সেই জন্য তার সাথে সামঞ্জস্য করে এই পাগল যে বারবার ঘুম থেকে উঠে যায়, তাকে কে ডাকে, কি ক্ষমতায় তাকে উঠায় দেয়, কি ঐশ্বরিক শক্তি, কি প্রভাব তাকে ঘুম ভাঙ্গায় দেয়। তে দেখা গেল যে সে ভয়ঙ্কর একগুঁয়ে ছিল, অনেক কিছুই মানে না, জিনিস ভাঙ্গে, অত্যাচার করে, মানে হিংসাত্মক অনেক কিছুই করে। সেজন্য তার সাথে ওষুধের সামঞ্জস্য এটা পাওয়া যায়। আর যদি দেখা যায় যে আমার এক মানে পরিচিত লোক, সে আগেকার দিনে মাথায় করে গুড় আনতো বাজার থেকে। তা গুড় আনতে আনতে সে চিমটি দিয়ে মাথার থেকে একটু এনে মুখে দেয়, খায়, গুড় মিষ্টি লাগে, খাইতে খাইতে বাড়িতে আসতে আসতে 1-1.5 কেজি গুড় আর তার মাথায় থাকে না। বাড়িতে আসলে দেখে যে অনেক গুড় খেয়ে ফেলছে। তো এখন গুড় খাইছে, বাড়িতে এসে করে কি একবার হাত ধুই, রাস্তার ধারে যায়া আবার আসছে, আবার যায় হাত ধুই, আবার উজু করছে, আবার পানি দিয়ে হাত ধুই, যেটাই কি বলা হয় সূচিবায়ু। এরকমের অবস্থা তৈরি হয়ে গেল। এবং মনের অবস্থার থেকে এরকম যে তার মনে চাইছিল খাওয়ার জন্য, মনে আসছিল যে এটাতে তার খাওয়ার দরকার নাই, এটা সে বুঝতেছে, বুঝার পরেও সে করছে কি এগুলোরে খাইছে। খাওয়ার পরে যে হাত ধোয়া একটা সন্দেহ তার মধ্যে, এমন সন্দেহ এমনটাই বারবার দেখা দিচ্ছে, যেটা আমরা সূচিবায়ু বলি। যে এই সূচিবায়ু দোষগুলো অনেক। আরেকজনের উঠান দিয়া যাইতেছে, যাওয়ার পথে হাঁটে আর চিন্তা করে যে এইখানে বোধহয় এক সময় ময়লা ছিল, এই জামাটা, এই চেয়ারটা, এখানেও সেখানে বসা চলা, সর্বত্র তার মধ্যে অস্পৃহা একটা কাজ করে, এই মানসিকভাবে এই কাজটা করে। তা আমরা এই চরিত্রটা পাই থুজাতে, তা আমরা থুজা তার জন্য নির্বাচন করব। আসি আমরা যদি হায়োসিয়ামাস, এই যে সন্দেহের রাজা, হ্যাঁ, সে অনেক কিছু মানসিক বিকৃতি তার মধ্যে আছে, যে হায়োসিয়ামাস এমন অবস্থায় তৈরি করে যে তার মানে পুরা ওষুধটাই মনের বিকৃতি। আমি ওদিকে যাব না, আমি আরেকটা কথা বলার জন্য ওষুধের পার্টেও বেশি আলোচনা করব না। তা আমরা ওইখান থেকে সামঞ্জস্য করে হায়োসিয়ামাস নির্বাচন করি। সিফিলিস, সে দেখে কি সারা রাত ঘুমাইতে পারে না, এই গ্রাম ওই গ্রাম পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ লাগছে, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে,
যুদ্ধে মারামারি হইয়া বহু লোক আহত হয়েছে, সব কিছু ধ্বংসাত্মক। সে নিজে গুলি করে অথবা নিজে গুলি খায়, তারপরে সজাগ হয়। সে ঘুমাবে কি করে? তার মধ্যে সব ধ্বংসাত্মক অবস্থা। এই সিফিলিস কোথার থেকে আসে আপনারা জানেন, যে সেটা অবৈধ মানে অবস্থা থেকে চলে আসে। তো সেখান থেকে আসে, তাও যারা নাকি এই সিফিলিটিক দোষে আক্রান্ত, জীবাণুতে আক্রান্ত এবং ট্রান্সমিটেড ডিজিজ, হাজব্যান্ড থেকে ওয়াইফ, ওয়াইফ থেকে হাজব্যান্ড বা বিভিন্ন সহচরদের মধ্যে এগুলো ট্রান্সমিটেড হইতে হইতে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেটা নাকি সব কিছুই ধ্বংসলীলা তার মধ্যে কাজ করে। তা আমি এখানে বলতে চাচ্ছি যে আবারও, যে আমরা যে মানসিক রোগের চিকিৎসা করব, আমরা কি দেখব সেখানে? সেখানে দেখব যে পৃথিবীতে আত্মমানবতার সেবায় মহাত্মা স্যামুয়েল হেলিম্যান চিকিৎসা পদ্ধতির যে ধারা দিয়ে গেছেন, যে চিন্তা চেতনা, অর্গান অফ মেডিসিনের 210 থেকে 230 সূত্র পর্যন্ত যে বর্ণনাটুকু আছে, এই বর্ণনায় সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বলছেন যে মানসিক রোগ হইল এইগুলো। আমি এখন যেগুলো আলোচনা করলাম, যে দৈহিক মানসিক ব্যাধি, আবেগময়, কুঅভ্যাস, অপ্রত্যাশিত, এবং এগুলো হইল মিশ্র মায়াজম, সুরা এবং সাইকোসিসের শেষ স্তরে যখন চলে যায়, তখন সে মানসিক রোগগ্রস্ত হয়। এটার চিকিৎসা কিভাবে করব? বলা হয়েছে যে যখন নাকি তার উগ্র অবস্থা থাকে, তার রোগের উচ্ছ্বাস ভয়ঙ্কর থাকে, এমন উচ্ছ্বাস যে মনে হয় যে তাকে শিকল দিয়া বাঁধলেও সে শিকল ভেঙে ফেলে, এরকম চেষ্টা করে ভেঙে ফেলতে। তো এখন এই রোগের উচ্ছ্বাসের সময় বলা হয়েছে যে অ্যান্টিসুরিক ওষুধ না দেওয়ার জন্য। কারণ কি, যে তার রোগের উচ্ছ্বাস আরও বেড়ে যেতে পারে। সেজন্য স্বল্প ক্রিয়াশীল অচির রোগের বা অথবা তার রোগের মাইজমেটিকের যে অবস্থাটা আসে, সেটা অ্যান্টিসুরিক না হইয়া স্বল্প কার্যকরী ওষুধের দ্বারা প্রাথমিক চিকিৎসা করতে বলা হয়েছে। আবার শরীরটা কখন দিতে বলছে, সেটা হলো যে যখন নাকি তার দেখা গেল একটা লোক এই 4-5 দিন খুব আরামে ছিল, হঠাৎ করে আবার পাগলামি করে, আবার কয়েকদিন ভালো ছিল, আবার পাগলামি করে, আবার সকালে করে নাইলে বিকালে করে, আবার নাহলে একদিন পরে পরে করে, নাইলে 1 মাস পরে পরে করে, নাইলে সিজনাল সে অসদাচরণ করে। কিন্তু এই রোগের উচ্ছ্বাসের মাঝামাঝি সময়ে অ্যান্টিসুরিক একটা ওষুধ দিলে তার এই রোগটা সমূলে ধ্বংস হবে। এইটাই হলো চিকিৎসার একটা উপদেশ। হ্যানিম্যানের উপদেশটা কি, যে রোগের উচ্ছ্বাস যখন থাকে, প্রাবল্যতা যখন থাকে, সেই সময় তাকে অ্যান্টিসুরিক ওষুধ ছাড়া ওষুধ দেওয়ার জন্য পরামর্শ। দ্বিতীয়ত হলো যে যখন উচ্ছ্বাস কমে আসবে, ঠিক তখনই একটা অ্যান্টিসুরিক ওষুধ। তো অ্যান্টিসুরিক ওষুধ তার একটা না, আর একই রোগের ওষুধও তার একটা দুইটা না, আমাদের অনেক ওষুধ আছে, এগুলো তার সিমিলারিটি খুঁজে যখন দেওয়া হবে, তখন মানসিক রোগ দীর্ঘকাল ব্যাপী ভুগতে ভুগতে তৈরি হয়। যাওয়াটা আজকে একটা খাইলো কালকেই চলে যাবে, এরকম না। যেখানে কি করা হয়, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকগণ দুইটা চিন্তা করেন। একটা চিন্তা হলো ঔষধ দ্বারা, আর একটা চিন্তা হলো ঔষধ ছাড়া। আপনি দেখেন কিরকম মানবিক বিষয় এখানে। ঔষধ ছাড়া কি, তাকে সৎ সঙ্গে রাখা, তাকে সৎ পরামর্শ দেওয়া, তাকে বিধিনিষেধ মানা, তাকে রোগের ভয়াবহতা সম্বন্ধে জানানো, ইত্যাদি দিকগুলো যখন নাকি কি হয়, আলোচনা হয়, তার সামনে যখন বোঝানো হয়, তখন সে তার পরিবর্তিত মনগুলো ঠিক হয়ে যাবে এমনটি নয়। তাকে সাদৃশ্যতম ঔষধের সাহায্যেই তখন তাকে
চিকিৎসা করতে হবে এবং দীর্ঘদিন পরেই সে সুস্থ হবে, অথবা আগের তীব্রতা কমবে, রোগের তীব্রতা কমবে। আর যেখানে তীব্রতা বেশি থাকে সেটা অনেক কমবে, এমনকি সে ভালো হয়ে যেতে পারে। এমনকি যে বিপরীত ভালো, আগে যাই করতো তার অনেক বিপরীতে সে চলে আসছে। আরেকটা আবেগের কথা বলি, আমাদের সময় হয়তো অল্প হয়ে গেছে, অল্প আছে। সেটা হলো যে আমি একটা মানসিক রোগী দেখলাম, যে একজন ব্যাংক ম্যানেজারের ছেলে, আমি তার সাথে পরিচিত হইলাম। ব্যাংক ম্যানেজার বসে বসে কাঁদতেছে। সে বলছে কি যে আমার ছেলেটা দেখেন আপনার কাছে চিকিৎসার জন্য আসছে। আমি বললাম যে তার নাম জিজ্ঞাসা করি, বলে না। তারপরে সমস্যা কি জিজ্ঞাসা করি, বলে না। কোনোভাবেই সে কথা বলে না, শুধু দুই চোখে চায়া আছে। আমি পরে সবাইকে সরাই দিয়ে আমি তার সাথে কথা বলতেছিলাম, খুব সংক্ষেপ করে বলি। তো জিজ্ঞাসা করলাম তুমি কতটুকু লেখাপড়া করছো, কি জন্য আসছো, কোনোটাই। খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বললাম না, কোনোভাবেই সে শব্দ করে না। পরে আমি একটা খাতা কলম তার সামনে রেখে তার বাবাকে অনেক বকাবকি শুরু করলাম, চোখের ইশারা দিলাম যে আপনি চুপ থাকেন, এটা সেটা অন্য জায়গায় নিয়ে তাকে বলতেছি। আমি বলছি ও একটা ভালো ছেলে, ওরে এমন করছেন কেন, এটা সেটা বললাম। সে খাতায় লিখছি কি যে আগামী দিন বিকালবেলা আমার জানাজায় যাবেন। এরপরে আরেকটা কি বললো, এই যে স্মৃতি বিভ্রম। তো আগামী দিন জানাজায় যাবেন, এটা তো একটা মারাত্মক কথা লিখছে প্রথমেই। তার কি সমস্যা এইগুলি সে এমন, আমি আবার খাতা লিখে দিলাম তো আরো তোমার সমস্যা থাকলে বলো। আমি মাঝে মধ্যে তার রুমে যাই, সে তখন কাঁদতে শুরু করলো, বলে না। আমি পরক্ষণে তার ছেলের বাবারে জিজ্ঞাসা করলাম ছেলেটা কি করছে, হইলো কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স এবং হাফেজ। তাকে আগে হাফেজি পড়াইছি, পরে সে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স। দেখেন কিরকম প্যাথেটিক জিনিস এটা। পরে আমি তাকে বললাম যে তুমি আজকে ওরা আমি অনুষধি দিয়ে আমি বললাম যে তুমি কালকে আমার সাথে আসবা, নদীর পাড় ঘুরবো। আমার অনেক চাপ ছিল, আমি তাকে নদীর পাড় 2 ঘন্টা ঘুরছি এবং তারে দিয়েই শুধু কথা বলাইছি। পরের দিন বলছি যে আজকে আগামী দিন আবার আসবা, একসাথে নাস্তা টাস্তা করে আবার, হ্যাঁ আসবো। তা আবার আমি, হ্যাঁ তুমি তো অনেক ভালো ছেলে, কেমনে কেমনে পড়াশোনা করলো, কোথায় কি হইলো, তার কাহিনী বলা শুরু করলো। এইরকম ভাবে সে বলতে বলতে বলল যে দেখেন স্টেশনের পাশে একটা ভ্যান গাড়ি থাকে, এখানে মানুষ নেশা করে, আমি সে নেশার গ্রুপের সাথে জড়িত, সেখানে যায় যায় নেশা করতাম। আমি বললাম তোমার এত কষ্টের কারণ কি। যাই হোক আমি 3 দিনে তার কষ্টের কারণগুলো কিনিলাম, যে তার ঘরে ছিল সৎ মা, সৎ ভাই বোনদের যখন খাইতে দেয় তখন মা তাকে খাইতে দেয় কম, এবং তাকে খাওয়ার জন্য যে চাহিদা পরিমাণ খাওয়া তো দূরের কথা, তাকে উচ্ছিষ্ট খাবারগুলো দেয়। দেখে সে চোখের পানিও ছাড়ে, কিন্তু বলার নাই। স্কুল কলেজে যাওয়ার টাকা পয়সা দেয় না। বিভিন্নভাবে এমন অত্যাচার যে খাওয়া পড়ার থেকে শুরু করে ঘুম টুম যা আছে, মানে বিমাতা সুলভ আচরণ যা আছে তার মধ্যে করছে। শেষ পর্যন্ত ওই বিমাতার বোনের এক মেয়ে, সে একদম খাটো কালো, তার সাথে কোনোভাবেই মিলে না, লেখাপড়াও নাই, ওই মেয়েটার বিয়ে করাইবো। শেষ পর্যন্ত জোর করে বিয়ে করাইলো। সে শ্বশুর বাড়ি যায় না, এবং সে মানে তার জোরের কাছে এই ম্যানেজার মানে অসহায়, সম্পূর্ণ অসহায়। সে তখন এই সমস্ত নির্যাতনের শিকার হয়ে আসে, ওই নেশার আসরে যাইতো, ওই সমস্ত বললো। আমি পরে বললাম তাকে, যখন যে আশ্বাস দিলাম যে বিনা ঔষধে কিভাবে চিকিৎসা করা যায়, এই আশ্বাসটা আমি দিলাম যে তোমাকে একটা ভালো চাকরি আমি দিব, তুমি তো জানো যে আমার অনেক ক্ষমতা আছে, আমি তোমাকে একটা ভালো চাকরি দিব, ভালো বেতন দিব, তুমি চাকরি করবা। 3 দিন পরে সে রাজি হইলো এবং তার ঘটনা সব বলল। আমি পরে তাকে এসে বললাম যে তোমার একটা ভালো বিয়ে শাদী বিভিন্ন কিছু যা আছে সবগুলো আমি দেখব। এইভাবে দেখতে 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 দিন গেল, 6 মাস গেল, 8 মাস, 9 মাস গেল। 9 মাসের মাথায় সে তার শ্বশুর বাড়ির কথাটা আমি এইভাবে বুঝাইলাম যে দেখো আমি অনেক কিছু জানলাম যে তোমার ওয়াইফটা হলো হাফেজ, তার মুখ গর্বে যদি আল্লাহ একটা আউলিয়া দেয় তুমি কি করবা? আর যদি তুমি একটা ভালো মেয়ে বিয়ে করো, কোনো সন্তান না দেয়, তখন তুমি কি করবা? তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, তুমি হাফেজ মানুষ, তুমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স,
ওই যে তার সাথে আবেগে মিলতে 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 এটা একটা বিশাল একটা ঘটনা। সে তার সব কিছুতে আবার ফিরে আইসা, তাকে আমি চাকরি দেই নাই, ইনডাইরেক্টলি তার বাবাই সব ম্যানেজ করছে। 9 মাসের পরে তার সাথে আমার দেখা হইলো কিভাবে, সে এক তাবলিগ জামাতে গেছে। ওই লাইন ধরে যে যায়, আমরা এই দৃশ্য আমি তো দেখলাম যে অনেক লোক যাইতেছে, তা আমি পাশে দাঁড়াই গেছি। ও বাবা, লাইনের থেকে সে সুইটে আইসা ইয়া করছে, আমার কাছে দাঁড়াইছে। আমি বললাম যে তোমরা তো একদিকে যাইতেছো, এখন কি জন্য আমার না আসার দরকার নাই, তুমি ওখানে চলে যাও। সে বলছে আপনাকে রাস্তায় দেখে আমি এই রাস্তা দিয়ে আমার পা দিয়ে হেঁটে যেতে পারবো না আপনাকে না জিজ্ঞাসা করে। আমি বললাম তোমার আমির সাহেব তো ওই তো তাকাইতেছে, তোমার দেখতেছে। থাকুক আমির সাহেব। আমি কেন বললাম এই ঘটনাটা, যে মানসিক বিকৃতি, মানসিক বিকৃতির যে স্বরূপ, মানসিক বিকৃতির যে স্বরূপ, এটা উদ্ঘাটন করা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক ছাড়া সম্ভব নয়। আর মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান ওই বস্তুর ভিতরে এই সমস্ত গুণাগুণ আছে। স্টেমোনিয়াম খাইলে স্থূলমাত্রায় পাগলামি করলো, এমন করলো, এটা বোঝা যায়। সাপের বিষ খাইলে সাপের আচরণ হয়। কোনো পাথরে ঘর্ষণ দিলে আগুন তৈরি হয়। তারপরে যত উপাদান আছে, আমাদের যে ভেষজগুলো আছে, ভেষজের মধ্যে এমন কোনো ভেষজ আছে কি যার মনোলক্ষণ তৈরি করে না? আপনারা এটা ভালো করে দেখেন তো, যে সারা ম্যাথমেটিক্যাল যত প্রুভিং করা যত ভেষজ আছে, এই ভেষজগুলো থেকে যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলির কোনো একটিতে কি মানসিক প্রভাব ছাড়া আছে? নাই। যদি না থাকে, কোনোটা হইল তীব্র, কোনোটা মানসিক বিকারগ্রস্ত, কোনোটা সাধারণভাবে বিকৃত, কোনো না কোনোভাবে তার আঘাতরা প্রথম মনেই করে। এবং সেই নিরেট বস্তু, জড় বস্তুর মধ্যে এত ক্ষমতা, এত মায়া মমতা, এত সুখ দুঃখ, এত বিকশিত অবস্থা বিরাজমান। এই হ্যানিম্যান সেই দর্শনটা, হোমিওপ্যাথির সেই দর্শনটাই আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমি কি বলতে পারছি আমি জানি না। দেখতে দেখতে সময় 1 ঘন্টা চলে গেল। আমার মূল কথা হলো যে হোমিওপ্যাথি চিকিৎসা করে শুধু একটা পাগল দেখলাম, তার লক্ষণ নিয়ে ওষুধ দিয়ে দিলাম, তা নয়। হোমিওপ্যাথি চিকিৎসাতে রোগের আসল কারণ খুঁজতে গেলে এইভাবে, আমার হয়তো ধারণা কম, আরও যারা বিশ্লেষণ করতে পারেন ওগুলো শুনলে অনেক অনেক ভালো লাগে। অনেক মনীষীরা, অনেক লোকজন ঔষধ নিয়ে অনেক আলোচনা করেন অনলাইনে, আমি শুনি অনেক সুন্দর সুন্দর আলোচনা করেন। আমি ঔষধের দিকে আজ যাব না, শুধু ছোটো একটাই কথা, যে ঔষধের চরিত্রে মানসিক লক্ষণ অবশ্যই প্রবীণকালে পাওয়া যায়, এবং মানসিক বিকৃতির প্রকৃত চিত্র, তার স্বরূপ উদ্ঘাটন করে সাদৃশ্যতম শক্তিকৃত একক ওষুধ দ্বারা চিকিৎসা করাই হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমার কথাগুলো এখানেই শেষ করছি। সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে স্যার। বাবা যেমন সন্তানদেরকে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে কঠিন বিষয়গুলো সহজ করে দেয়, স্যার ঠিক সেইভাবে একইভাবে এত সুন্দর করে সহজ ভাষায় সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল, বাবার কথাই মনে পড়ে গেল। ধন্যবাদ স্যার, আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন। এভাবেই ঠিক আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে এভাবেই বুঝিয়ে বাকি জীবনটা পার করে দেন স্যার। সবসময় এই দোয়া করি এবং আগামী ক্লাসের অবশ্যই একটা আবদার রাখছি। আজকের ক্লাসে যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। সম্ভবত কারো প্রশ্ন নেই। আমাদের স্যারের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না, তারপরেও স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আবারও। আমরা ক্লাসটি আর কন্টিনিউ করব না, শেষ করতে চাচ্ছি। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নচেত আমি ক্লাসটি শেষ করে দিব। পারভিন ম্যাম, ক্লাসটা শেষ করে দিন। এমনিতেই স্যার অনেকক্ষণ কথা বলেছেন আর স্যারের শরীরটাও ভালো নেই, স্যারের রেস্টের প্রয়োজন।
স্যার সময় দিয়েছেন আমাদের, এতেই অনেক। আর ধন্যবাদ স্যারকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ক্লাসটা অসাধারণ হয়েছে। মাঝখানে আমি কিছুক্ষণ ছিলাম না, বাকি প্রথমে এবং শেষে যা শুনেছি সত্যি। মাঝখানে আমি একটু বেরোতে হয়েছিল। তো খুব সুন্দর ক্লাস হয়েছে স্যার। জি, ধন্যবাদ মরানি ম্যাম, এবং ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আবারও ধন্যবাদ আমাদের মূল আলোচক, আমাদের শ্রদ্ধেয় জনাব আব্দুল কাদের স্যারকে। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। স্যারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।